ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করবো, যেটা কিনা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। ঠিক আছে, তো পদার্থের গঠন ও ধর্ম থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসতে পারে, কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, এমসিকিউ টাইপের সলভ করার জন্য কোন কোন জিনিস পড়তে হবে, সমস্ত কিছু ডিটেলসে ডিসকাশন করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, চাপ রয়েছে। ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অভিলম্ব বলকে আমরা চাপ বলি। চাপ মানে কি হচ্ছে? বল পর প্রযুক্ত বল, তাকেই চাপ বলা হচ্ছে। চাপ মানে কি হচ্ছে? তাহলে বল বাই ক্ষেত্রফল। এইবারে দেখো, কোনো সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করে, ওপরে যে সংখ্যাটা রয়েছে তাকে যদি আমরা ছোট সংখ্যা, দেখো 300কে যদি আমি ছোট সংখ্যা 3 দিয়ে ভাগ করি, তাহলে যে রেজাল্টেন্টটা পাবো সেটা কি বড় হবে। যদি নিচে বড় সংখ্যা দিয়ে ভাগ করি, কোনো সংখ্যাকে যদি কোনো ওপরের সংখ্যাটাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তখন কি হবে? ছোট সংখ্যা পাবো, তাই না? বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় ছোট সংখ্যা পাবো। 100 দিয়ে ভাগ করছি দেখো 3, আর 3 দিয়ে ভাগ করছি দেখো 100। তার মানে নিচটা যত ছোট হবে ওপরটা তত বেশি হবে, এবং রেজাল্টেন্টও তত বেশি হবে। নিচটা যত কম হবে ওপরটা তত বেশি হবে, এবং রেজাল্টেন্টও বেশি হবে। নিচটা যদি বেশি হয়ে যায় তখন কি হবে? তখন দেখো রেজাল্টটা কম আসবে। ঠিক আছে, তার মানে এটাই আমি বোঝাতে চাইছি যে এই যে নিচে এ ফর এরিয়া, এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এরিয়াটা যদি কম হয় তাহলে কি হবে? প্রযুক্ত বল বেশি পড়বে, চাপও কত হবে? বেশি উৎপন্ন হবে। এবার যদি এরিয়াটা বাড়িয়ে দিই, এরিয়া যদি বড় হয়ে যায়, তখন কি হবে? প্রযুক্ত বল কম হবে এবং চাপ অনেক কম হবে। বোঝা গেল? আচ্ছা, এটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। পেরেক, পেরেকের মুখটা দেখো সরু হয়, এরিয়াটা কত হচ্ছে? কম হচ্ছে, এরিয়া কম হচ্ছে। তাই পেরেককে যখন কোথাও ধরো কোনো একটা ভারী জিনিস দিয়ে আঘাত করো, তাহলে কি হয়? চাপটাও সেটা কি মানে চাপটাও বেশি হয়, তার উপরে চাপটাও বেশি পড়ে এবং সে সহজেই ঢুকে যায়। ঠিক আছে, এইবার দেখো ছুরির কি সাইডগুলো কি হয়? ধারালো প্রান্তগুলো কি হয়? ধারালো প্রান্তগুলো মানে কি হয়? সহজেই বল প্রয়োগ করতে পারে, তাই না? সহজেই, একটু চাপ বেশি পড়ে, ধারালো প্রান্ত দিয়ে তুমি সহজেই কাটতে পারো, চাপ বেশি প্রয়োগ হচ্ছে, জিনিসটা সহজেই কেটে যাচ্ছে, তাই না? এবার ধরো আরেকটা ভালো জিনিস কি, লোক শুয়ে এবং দাঁড়িয়ে থাকলে। কোনো একটা মানুষ ধরো শুয়ে আছো, তুমি ধরো বিছানায় শুয়ে আছো, তুমি যেই পরিমাণ চাপ প্রয়োগ করবে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তার থেকে বেশি পরিমাণ মানে যেখানে দাঁড়িয়েছো তার উপর বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে। কেন কি? দেখো, তুমি যখন শুয়ে থাকো তখন দেখো তোমার ক্ষেত্রফলটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি কি বললাম? ক্ষেত্রফল বেশি হলে কি হয়ে যাবে? চাপ কম হবে। এগুলো কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। বাট তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখন দেখো তোমার পায়ে যতটুকু চাপ প্রয়োগ করছে সেইটুকুই। ঠিক আছে, গোটা শরীরের কিন্তু না, পায়ের উপরে চাপটা প্রয়োগ করছে। তার মানে দেখো, এটা কম এরিয়া, পায়ের এরিয়াটা কম, সেই জন্য কি হচ্ছে? এখানে চাপ বেশি। বোঝা গেল? যেখানে এরিয়াটা বেশি হবে সেখানে চাপ কম হবে, যেখানে এরিয়াটা কম হবে সেখানে চাপটা বেশি হবে। বুঝতে পারলে? যেমন সরু সূচ, ঠিক আছে, সূচ দিয়ে তুমি যখন খাতায় ফুটো করবে, মোটা সূচ নিয়ে এলে দেখবে খাতায় সহজে ফুটো হতে চায় না। কেন কি? চাপ ওখানে মোটা হয়ে গেলে কি হয়? চাপ হচ্ছে ওখানে কম প্রয়োগ হচ্ছে, তাই না? এবার যদি তুমি সরু সূচ নিয়ে আসো, ক্ষেত্রফলটা কম, চাপ ওখানে বেশি প্রয়োগ হবে। বোঝা গেল? আচ্ছা, কনসেপ্ট এখান থেকে ফিজিক্যাল সায়েন্সে বেসিক্যালি কোশ্চেনগুলো কনসেপচুয়াল হয়। ঠিক আছে, এখানে কিছু মুখস্থ করা নেই, তোমাকে একটু বুঝতে হবে, ব্যাপারগুলো একটু বুঝলেই দেখবে ইজি হয়ে গেছে। ঠিক আছে, আর ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, বুঝে বুঝে পড়লেই ফর্মুলা মনে থেকে যায়। এই যে বললাম, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তার মানে নিচে ক্ষেত্রফল উপরে বল। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এবারে দেখো মাত্রা, আমি তো মাত্রার চ্যাপ্টারে পড়িয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তার মানে চাপের মাত্রা কি হবে? বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি হয়? ml (10⁻²), আর ক্ষেত্রফল হচ্ছে l স্কোয়ার, লেন্থ স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে একটা 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এটা উপরে উঠলে l (1 × 2) ml (1 × 2) হয়ে গেল। এটা গেল চাপের মাত্রা। এবার আসছি ঘাত। ঘাত সবসময় তরলের, যদি আমি প্রবাহীর উপর বা তরলের উপরে হিসেব করি, কি হচ্ছে? তরলের সংস্পর্শে থাকা কোনো তলের উপরে তরল লম্বাভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হচ্ছে? তরলের ঘাত। তুমি যদি একটা পাত্রে একটা তরল নাও, ধরো একটা জল নিয়েছো একটা গ্লাসে, সেই যে জলের অণুগুলি যেগুলি পাত্রের গায়ে যে বল প্রয়োগ করছে লম্বভাবে, সেগুলোকে কি বলা হচ্ছে? তার তরলের ঘাত। বোঝা গেল? তার মানে ঘাত মানে কি হচ্ছে? চাপ ইন্টু ক্ষেত্রফল। সেই চাপটা ওই ক্ষেত্রফলের উপর, এই যে গায়ে, দেওয়ালের গায়ে যে ক্ষেত্রফল। ঠিক আছে, তো ঘাত সমান কি হয়ে যাচ্ছে? চাপ ইন্টু ক্ষেত্রফল। একটা কথা মাথায় রাখবে, চাপ কি আমরা জানি স্কেলার রাশি, কিন্তু ঘাত কি? ভেক্টর রাশি। ঘাতের অভিমুখ মান 2 রয়েছে, তাই ঘাত হচ্ছে ভেক্টর রাশি, চাপ কিন্তু স্কেলার রাশি। বোঝা গেল?
মানে দেখো সিজিএস এর চাপের একক কি হয়ে যাচ্ছে ডাইন বা সেমি স্কোয়ার, ঘাতের একক কি হয়ে যাচ্ছে ডাইন, ঠিক আছে। এফপিএস এর কি হয়ে যাচ্ছে পাউন্ডাল পার এফটি স্কোয়ার, ঘাতের একক কি হচ্ছে পাউন্ডাল। এসআই তে চাপের একক কি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, ঘাতের একক কি হয়ে যাচ্ছে নিউটন, ঠিক আছে। এগুলো আমি সব এককগুলো লিখে রেখেছি, এককও পরীক্ষা আসে। এক মানে পাস্কালকে নিউটন পার মিটার স্কোয়ারকেই কিন্তু পাস্কাল বলা হচ্ছে, তো 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবার এখানে একটা ফর্মুলা আসছে, এটা কিভাবে ডিরাইভ করতে হয় এটা তো আর পরীক্ষা আসবে না, তবে ফর্মুলাটা মনে রাখবে যে P = H ρg, মানে কি তরলের চাপ তার ঘনত্ব গভীরতা, H মানে গভীরতা, রো মানে ঘনত্ব, আর G মানে অভিকর্ষজ ত্বরণের গুণফলের সাথে সমান হচ্ছে, ঠিক আছে। তরলের চাপ কি হচ্ছে তার গভীরতার উপর ডিপেন্ড করছে, তার ঘনত্বের উপর ডিপেন্ড করছে এবং তার অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ P = H ρg। এটা দিয়ে অনেক অঙ্ক আসবে, ঠিক আছে। এবার আসি বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার, এইটা পরীক্ষায় আসবে এই কোশ্চেন। এবং টরেসলি এই ব্যারোমিটারটার একটা মানে আধুনিক ব্যারোমিটার যেটা খুব সুন্দরভাবে মাপা যাবে, যেটা সে বায়ুর চাপ, সেটা তো 14 ব্যারোমিটার বলা হচ্ছে। তো এগুলো একটু রিডিং মেরে নেবে, আর কিছু নেই। এবার আসছে সাইফনের প্রয়োগ, যেটা সাইফন, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। সাইফনের প্রয়োগ কি স্বয়ংক্রিয় ফ্লাশ, ব্যারেলে পেট্রোল ডিজেল। সাইফন কি করছে, ধরো এরকম একটা পাত্র রাখা আছে, এখানে কিছু তরল নেওয়া আছে, আবার একটা নিচে এরকম একটা পাত্র রয়েছে, এই তরল রাখা আছে। এই পাত্র থেকে এই পাত্রে আমরা তরলটা একটা নলের সাহায্যে আনতে পারি, ঠিক আছে। তোমরা যখন দেখবে ওই যে কি বলে রেশন দোকানে যাও, দেখবে একটা এত বড় ড্রাম থাকে, সেই ড্রাম থেকে ছোট ছোট ড্রামের মধ্যে ওরা যখন তেলগুলোকে ট্রান্সফার করে কি করে, একটা সরু পাইপ নেয়, সেখানে একটু মুখ দিয়ে একটু টানে, হাওয়াটা টানে, তারপর ওই ছোট পাত্রে রেখে দেয়, এইভাবে পাইপটাকে এইভাবে বড় পাত্র থেকে ছোট পাত্রে রেখে দেয়, দেখবে ওখানে পড়ছে। মানে কি সবসময় তরল কি করে, মানে উঁচু যে হাইটটা রয়েছে না সেটা মেনটেন রাখার চেষ্টা করে, সমুচ্চশীলতা ধর্মতে সেটা ভালো করে বোঝা যাচ্ছে। তার মানে তুমি একটা ধরো এরকম একটা নল রয়েছে, এরকম একটা নল রয়েছে, ইউ আকৃতির নল, ইউ আকৃতির নল, আর একটু ভালো করে আঁকি, যাই হোক এটা ব্যাখ্যা হয়ে গেল একটু। দেখো এইখানে যদি তুমি জল ঢালো না, এখান থেকে যদি জল ঢালো, সবসময় কি হবে, এই যে এই নলের যে উচ্চতা আর এই নলের যে উচ্চতা সেটা সেম থাকবে। জল সবসময় কি করে, মানে কোনো তরল তার সমুচ্চশীলতার মানে দুই দিকেই সে সমান উচ্চতায় থাকবে, ঠিক আছে, সেই ধর্মটা বজায় রাখার চেষ্টা করে। এই ধর্মকে কাজে লাগিয়েই দেখো বড় পাত্রের থেকে তরলগুলোকে অন্য ছোট পাত্রে যখন আনা হচ্ছে, সে কি হচ্ছে, সে বড় পাত্র থেকে মানে উঁচু জায়গার থেকে নিচু জায়গায় আসছে, তার মানে কি সে সবসময় কি চেষ্টা করবে উঁচু স্থানে, মানে ওই উচ্চতাটা বজায় রাখার চেষ্টা করবে, সেই জন্য সে কি করে এবং চলে আসে এবং হাইটটা বাড়াতে থাকে, ঠিক আছে। তার মানে যদি তুমি এখান দিয়ে কোনো জল ঢালো, এই যে এই সাইডে যে ইউ নলের এই সাইডে বাঁ দিকের নলে যতটা উচ্চতা হবে ডান দিকের নলেও ততটা উচ্চতা হবে, যতক্ষণ না উচ্চতা সেম হয় ততক্ষণ জল কিন্তু স্থির হবে না, ঠিক আছে। তো এই যে সমুচ্চশীলতার ধর্মকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় ফ্লাশে যে এখন যে আধুনিক যে টয়লেটগুলো রয়েছে সেখানে এই ফ্লাশটাকে কাজে লাগিয়েই কিন্তু এই সাইফনের ক্রিয়াটাকে কাজে লাগিয়ে কিন্তু স্বয়ংক্রিয় ফ্লাশে এই ব্যবস্থাটা করা হচ্ছে। এবং এছাড়াও দেখো আরেকটা ব্যাপার কি, এই যে বড় বড় যে ট্যাঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, ধরো একটা শহরে একটাই ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে পুরো ওইখানকার এলাকার সমস্ত ঘরে বা গ্রামেও বলো একটা বড় ট্যাঙ্ক রয়েছে, সমস্ত গ্রামে কিন্তু জল যাচ্ছে, ঠিক আছে। এই জলটা কিসের জন্য যাচ্ছে বুঝতে পারছো, এখানেও কিন্তু জলের সমুচ্চশীলতার ধর্মকে কাজে লাগানো হচ্ছে, বুঝতে পারছো। মানে বেশি উচ্চতার থেকে কম নিচের দিকে যে জলটা ফ্লো হচ্ছে, সে কি করছে, সে স্পিডটা এই জন্যই আসছে, বুঝতে পারছো। এইভাবে কিন্তু জলের সমুচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে নানা রকম জায়গায় মানে বড় পাত্র থেকে ছোট পাত্রে তরলকে ট্রান্সফার করা, ফ্লাশে ইউজ করা হচ্ছে। তাছাড়া ঘরেও বলো, ঘরে যে তোমরা অনেকেই আছে না সাবমার্সিবল লাগিয়ে যে উপরে যে ট্যাঙ্ক থেকে নিচে যে জল নিয়ে আসা হচ্ছে, জল মানে কি প্রতি ঘরে, বাথরুমে, রান্নাঘরে, কিচেনে, সমস্ত জায়গায় ওই কিন্তু জলের সমুচ্চশীলতার ধর্মটাকে কাজে লাগিয়ে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই সমুচ্চশীলতার ধর্মটাকে কাজে লাগাচ্ছে এবং সেই কাজে লাগিয়ে কিন্তু আমরা ওই ট্যাঙ্ক থেকে পাইপের থ্রু দিয়ে ঘরের সমস্ত জায়গায় দেখবে কলের সাহায্যে আমরা জল পাচ্ছি, ঠিক আছে, এই সমুচ্চশীলতার ধর্মকে, ঠিক আছে, বোঝা গেল। এটা একটা কনসেপচুয়াল ব্যাপার, এখান থেকে এই কনসেপচুয়াল কোশ্চেনই আসবে, বেশি কিছু আসবে না, এখানে তো কোনো অঙ্ক তো নেই। আচ্ছা প্লবতা কি, প্লবতাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্লবতাটা কি বলা হচ্ছে, যে তরল বা গ্যাস আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাসের ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে তার বলা হচ্ছে প্লবতা, ঠিক আছে। এবারে দেখো
বস্তুর প্লবতা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? সেই যে বস্তুটা নিমজ্জিত আছে তার আয়তন, অপসারিত তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ, এগুলো হচ্ছে নির্ভর করে। আর্কিমিডিসের নীতিটা কি? আর্কিমিডিসের নীতিতে কি বলা হচ্ছে? কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির আপাত ওজন হ্রাস পায়। এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের পদার্থের ওজনের সমান হয়। ব্যাপারটা কি? এটা খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো যে আচ্ছা, তুমি ধরো এরকম একটা বালতি নিয়েছো এবং বালতিতে ধরো জল কানায় কানায় পূর্ণ রয়েছে। এই যে জলটা যখনই তুমি একটা বল ফেলবে এখানে, কি হবে? এখান থেকে কিছুটা জল উপচে পড়বে। সেইটাই দেখো, এটা কি হচ্ছে? এই যে বলের যে ওজনটা রয়েছে সেই পরিমাণ ওজনই কিন্তু এখানে উপচে পড়বে। তার মানে কি বলেছে? এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। ঠিক আছে, বোঝা গেল? যে পরিমাণ স্থান দখল করছে সেই পরিমাণই কিন্তু জলটা উপচে পড়বে। ঠিক আছে, মানে বলটা যে পরিমাণ স্থান দখল করছে। ঠিক আছে, এবারে আরেকটা কনসেপ্ট দেখাই তোমাদেরকে। যখন কি হবে, ধরো বস্তুর ওজন রয়েছে, বস্তুটার ওজন মানে যে জিনিসটাকে জলের মধ্যে রাখা হচ্ছে তার ওজন ধরলাম W1। ঠিক আছে, তার ওজন ধরলাম কি W1, আর অপসারিত তরলের ওজন ধরলাম কি W2। এবার যদি W1 মানে বস্তুর ওজন যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? বস্তুটা কি হবে? জলের মধ্যে ডুবে যাবে। বস্তুর ওজন যদি বেশি হয়ে যায় বস্তুটা কি হয়ে যাবে? জলের মধ্যে ডুবে যাবে। যদি সমান সমান হয়ে যায় তাহলে উপরে ভাসবে। আর যদি ধরো বস্তুটার ওজন অপসারিত তরলের ওজন থেকে কম হয় তাহলে সে আংশিকভাবে ডুবে থাকবে, কিছুটা ডুবে থাকবে। ঠিক আছে, আংশিক নিমজ্জিত থাকবে। বোঝা গেল? এই তিনটে কনসেপ্ট মাথায় রাখবে। এবার আসছি কি ঘনত্ব। ঘনত্ব কি? কোনো বস্তুর একক আয়তনে ভরই হলো বস্তুটির ঘনত্ব। আচ্ছা, ভরের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক একটা রয়েছে, ওটা পড়বে। আর আপেক্ষিক গুরুত্ব কিন্তু মাত্রাহীন রাশি, কেন কি এটা সমজাতীয় রাশির কিন্তু অনুপাত। ঠিক আছে, মাথায় রাখবে। এবার এসে যাচ্ছি পৃষ্ঠটান। পৃষ্ঠটানের উদাহরণ কি বলতো? এই যে জলের মধ্যে আমরা যখন তুলি দিয়ে রং করি, তুলিটাকে যখন জলের মধ্যে ডোবাই, ঠিক আছে, জল মানে ব্রাশটা যখন জলের মধ্যে ডোবাই আবার তুলে নিই, দেখবে ব্রাশটা একদম চিপকে যায়, তাই না? একই রকমভাবে যখন জলের উপর তেল ফেলে দিই তো কি হয়? তেলটা জলের উপর ভাসতে থাকে। এগুলো কিন্তু সব পৃষ্ঠটানের উদাহরণ। কি বলা আছে? তাপমাত্রা স্থির রেখে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করা হয় তাকে তরলের পৃষ্ঠটান বলে। পৃষ্ঠটানের ইংলিশ কি? সারফেস টেনশন। ঘনত্বের ইংলিশ কি? ডেনসিটি। ঠিক আছে, এগুলো বলে দিচ্ছি। পৃষ্ঠটানের মাত্রা কি? m⁻², এটা মাথায় রাখবে, m⁻²। বোঝা গেল পৃষ্ঠটান কিভাবে হচ্ছে। ঠিক আছে, এবারে আছে সান্দ্রতা। যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলে। সান্দ্রতা ইংলিশ কি? ভিসকোসিটি। আদর্শ তরলে সান্দ্রতা থাকে না, এটা মাথায় রাখবে। হয়ে গেল এখানে সান্দ্রতা। এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন বা কি কি টাইপের কোশ্চেন আসবে সেগুলো আমি যখন এমসিকিউ ক্লাস করাবো সেই ক্লাসটায় লাইভ করবে এবং সেখানে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসবে। এবার আসছে কি ধারারেখ প্রবাহ। এগুলো সংজ্ঞাগুলো লিখেছি, পরীক্ষায় তো আর সংজ্ঞা আসবে না, তবে কনসেপ্টটা একটু জেনে রাখার জন্য সংজ্ঞাগুলো লিখেছি। প্রবাহিত হওয়ার সময় প্রবাহী কোনো নির্দিষ্ট দরে যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি সবসময় অপরিবর্তিত থাকে, মানে মান আর অভিমুখ চেঞ্জ হবে না, যেদিকে যাচ্ছে সেদিকেই চলছে। ঠিক আছে, তো প্রবাহী সেই বেগকে কি হবে? ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। কিন্তু যদি ধরো তার মান অভিমুখ চেঞ্জ হয়ে যায়, এখন মানে এলোমেলোভাবে পরিবর্তিত, তখন তাকে কি বলা হবে? অশান্ত প্রবাহ। প্রবাহী যদি একদিকে দিকে যেতে থাকে তখন তাকে বলা হবে শান্ত প্রবাহ। যদি এলোমেলোভাবে তার মান অভিমুখ চেঞ্জ হয়ে যায় তখন তাকে কি বলা হবে? অশান্ত প্রবাহ। বোঝা গেল? এবার আসছে বানৌলির উপপাদ্য। বানৌলির উপপাদ্যে এই তিনটে বানৌলির উপপাদ্যে কি বলা রয়েছে? এই যে তিনটের যোগফল ধ্রুবক। কি কি? গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির যোগফল সবসময় কি? ধ্রুবক। এটা মনে রাখলেই হবে। বানৌলির উপপাদ্যে কি বলা আছে? গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির যোগফল ধ্রুবক। তোমাকে তো বানৌলির উপপাদ্য ওখানে এক্সপ্লেন করতে বলা থাকবে না, এমসিকিউ টাইপের কোশ্চেন, তোমাকে ওখান থেকে অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে। গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি সমান ধ্রুবক বলা হচ্ছে বানৌলির উপপাদ্যতে। এই এখানে এক্সাম্পল কি? ওই যে ট্রেন যখন খুব মানে ট্রেন যখন আসতে থাকে খুব জোর গতিতে যায়, ওই জন্য বলে না ট্রেন থেকে একটু দূরত্বে দাঁড়াতে, ট্রেনের সামনে গিয়ে দাঁড়াতে না। ঠিক আছে, ঝড়ের সময় কি খড়ের চাল উড়ে যায়, বাইরের যে চাপটা আর ভেতরে যে ঘরের ভেতরের যে চাপটা তার তুলনায় বাইরের চাপটা বেশি। একটা বাইরের যে বায়ুটার মধ্যে যে ঝড়টা বইছে সেটা কি করছে? ঘরের উপর একটা লম্বভাবে বল প্রয়োগ করবে, সে চাপটা বেশির জন্য কি হচ্ছে? উপরে উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, চালটা। বুঝলে? এই কনসেপ্টগুলো এখানে লাগানো হচ্ছে। স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা, বিকৃতি, পীড়ন, এগুলো পড়তে হবে। স্থিতিস্থাপকতা কি? যেমন সিম্পল উদাহরণ দিই, স্প্রিংটাকে তুমি টানলে মানে বাইরে থেকে মানে প্রয়োগ করে তুমি যদি তাকে বাড়াতে বা কমাতে চাও সে কমবে না। ঠিক আছে, সে তার নিজের স্থানে ফিরে চলে আসবে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? স্থিতিস্থাপকতা। একদম আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। একটা স্প্রিংকে নিয়ে তুমি যদি টেনে দেখো
দেখবে কি সেই স্প্রিংটাকে যতক্ষণ তুমি ধরে টানছো ততক্ষণ সে সরে যাচ্ছে, কিন্তু যখনই তুমি ছেড়ে দেবে তখন কি হবে, সে নিজের জায়গায় ফিরে আসবে। বাইরে থেকে চাপ প্রয়োগ করলেই সে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? যখনই তুমি বাইরে থেকে চাপটা সরিয়ে নেবে সে তার নিজের অবস্থানে ফিরে আসছে। এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এই যে নির্দিষ্ট সীমা, স্থিতিস্থাপক সীমাটা কি, এই যে নির্দিষ্ট সীমার পরে সে তার নিজের অবস্থানে ফিরে চলে আসছে, এটাই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে? বিকৃতি, পীড়ন এগুলো পড়বে। পীড়নটা কি বলেছে, প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে দেখো আমি মাত্রাটা লিখেছি ml টু দি পাওয়ার -2 বাই l স্কয়ার, ঠিক আছে? ml টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2। হুকের সূত্র কি, পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান কি হচ্ছে, ধ্রুবক। ইয়ং গুণাঙ্ক কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, দুটোর অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এই যে আমি লিখে রেখেছি f বাই a, পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল f বাই a, আর বিকৃতি মানে i বাই l, ঠিক আছে? তো fl বাই ai। তাহলে সিজিএস পদ্ধতির একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার, এর সাথে একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। বোঝা গেল? পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপক সীমা, হুকের সূত্র, ইয়ং গুণাঙ্ক, এগুলোর থেকে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, অথবা এইগুলোর থেকে একক এবং মানে হুকের সূত্রে কি বলা রয়েছে, পীড়ন ভার্সেস বিকৃতি সমান ধ্রুবক, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, পীড়ন ইন্টু বিকৃতি সমান ধ্রুবক। এইভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে। এমসিকিউ টাইপের কোশ্চেন কেমন আসতে পারে সেই অনুযায়ী কিন্তু আমি পড়াচ্ছি, ঠিক আছে? সেই অনুযায়ী আমি তোমাদের বোঝাচ্ছি। ডিটেলসে পড়ার তো ডিটেলসে যেগুলো পড়া সেগুলো ডিটেলসে পড়তে হবে, যেখান থেকে ছোট ছোট কোশ্চেন আসবে সেগুলো মানে সেইভাবে পড়তে হবে, ঠিক আছে? তো এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো জানি, আমি ভিডিওটাকে বেশি লম্বা করতে চাই না, এবং যেগুলো মেন টপিক সেগুলোকেই পড়তে হবে, এবং সেখান থেকে কনসেপচুয়াল বেস কোশ্চেন আসবে, সেগুলো এমসিকিউ যখন ক্লাসে করাবো তখন সেগুলো তোমরা লাইভ উপস্থিত থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং দেখো কতগুলো পাচ্ছ, ঠিক আছে? তো এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই।